হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো। আমি বরাবরের মতো আজকে তোমাদের এই অনলাইন ক্লাসে আবারও চলে আসছি। আমি মোহাম্মদ নুরজামান, প্রভাষক আইসিটি, গিনেদেবী আগরওয়াল মহিলা কলেজ, রুইয়াসত ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বরাবরের মতো উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আজকে এই আইসিটি বিষয়ে পঞ্চম অধ্যায় নিয়ে তোমাদের সর্বশেষ একটি টপিক নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে আমাদের স্টেটমেন্ট এবং অ্যারে। তো সংক্ষিপ্ত পরিসরে আমরা স্টেটমেন্ট এবং অ্যারে নিয়ে একটু এখানে আলোচনা করব। তার আগে তোমরা এই ক্লাসটি ঝটফট শেয়ার করে দাও। যারা এখনও এই ক্লাসটি সম্পর্কে জানো না, তাদেরকে একটু জানিয়ে দাও। পড়াশোনা কিন্তু তোমাদের কেমন চলছে জানি না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেগুলো যদি তোমরা দাও, তাহলে কিন্তু কিছুটা হলেও আমরা বুঝতে পারবো। তো যাই হোক, সবার কাছে প্রত্যাশা রাখছি তোমরা এই ক্লাসটি সুন্দরভাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা স্টুডেন্ট সবাই হয়তো এই এক আইসিটি বিষয়টি সুন্দরভাবে হয়তো অনুধাবন করতে পারতেছো, আয়ত্ত করতে পারতেছো। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কী করবা, কমেন্ট বক্সে সেটি তোমরা জানিয়ে দেবা। তো যাই হোক, আমি যে কথাটি তোমাদের বরাবরের ন্যায় বলবো, যে তোমাদের কমেন্ট বক্সে নিজের নাম, রোল, শাখা এবং কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছ সেটি অবশ্যই লিখবা। তো যাই হোক, আমরা ঝটপট এই ক্লাসে চলে যাচ্ছি। তো আমি কিন্তু একটি কথা বলেছি, এই ক্লাসে তোমরা দ্রুত শেয়ার করে দাও। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টেটমেন্ট প্রথমে, তারপরে আমরা অ্যারেতে যাব। তো স্টেটমেন্ট কাকে বলে? স্টেটমেন্ট কাকে বলে? স্টেটমেন্ট কাকে বলে সেটা আমরা দেখব। প্রথমে প্রথমে স্টেটমেন্ট কাকে বলে সেটি আমরা দেখব, তাই না? তাহলে প্রথমে স্টেটমেন্ট প্রোগ্রামে কোনো এক্সপ্রেশন আমরা গত ক্লাসে পড়ছি, বা ফাংশনের শেষে যখন কোনো সেমিকলন, কোলন বা সেমিকলন, আমরা চিহ্ন জানি, এই সেমিকলন ব্যবহার করা হয়, তখন তাকে স্টেটমেন্ট বলে। আমরা স্টেটমেন্ট কাকে বলি? প্রোগ্রামে কোনো ফাংশন বা এক্সপ্রেশনের শেষে যখন কোনো সেমিকলন চিহ্ন ব্যবহার করা হয়, তখন সেটাকে বলা হবে স্টেটমেন্ট। তাহলে আমরা স্টেটমেন্ট কাকে বলি এটি আমরা অলরেডি পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ, এরপরে মনে করো এরকম ইন্টিজার এজ লিখলাম, তারপরে হয়তো লিখলাম স্ক্যানএফ, এরকম। যখন এই যে সেমিকলন চিহ্ন, এই সেমিকলন চিহ্নগুলোকে আমরা তখন বলবো কি, অ্যান্ড এজ, না? এই যে আমাদের সেমিকলন চিহ্ন, এই সেমিকলন চিহ্নগুলোকে, এটা একটা মনে করো এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন মনে করো। এই এক্সপ্রেশনের শেষে যখন আমরা সেমিকলন চিহ্ন ব্যবহার করব, তখন সেটিকে আমরা বলবো স্টেটমেন্ট। তা বুঝতে পেরেছো স্টেটমেন্ট কাকে বলে? স্টেটমেন্টের সংজ্ঞাটা হয়তো তোমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে। ক নম্বর প্রশ্নে আমাদের হয়তো সৃজনশীলে চলে আসতে পারে, সেজন্য সেটি তোমরা ভালো করে মনে রাখবে। স্টেটমেন্ট আমাদের দু ধরনের। প্রধানত স্টেটমেন্ট কয় প্রকার? দুই প্রকার। কি কি? এক, ইনপুট স্টেটমেন্ট।
ইনপুট স্টেটমেন্ট মান গ্রহণ করার জন্য, প্রোগ্রামে মান গ্রহণ করার জন্য, ইনপুট করার জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় সেগুলোকে আমরা ইনপুট স্টেটমেন্ট বলবো। তো ইনপুট স্টেটমেন্ট কি কি আমরা সেগুলো একটু মনে রাখবো। মান গ্রহণ করার জন্য কি কি বা উপাত্ত গ্রহণ করার জন্য কি কি আমাদের ইনপুট স্টেটমেন্ট ব্যবহার করা হয় এগুলো আমরা খুব সুন্দর করে মনে রাখবো। স্ক্যানএফ, স্ক্যানএফ এটি একটা গেট সি, এটি একটা গেট এস, গেট ক্যারেক্টার। তাহলে আমরা কয়টি এখানে দেখলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমি কয়টি লিখেছি। আমি লিখেছি স্ক্যানএফ। তাহলে স্ক্যানএফ মান গ্রহণ করার জন্য, গেট সি মান গ্রহণ করার জন্য, গেট এস মান গ্রহণ করার জন্য, গেট ক্যারেক্টার এটি মান গ্রহণ করে। এখানে এই চারটি সুন্দর করে আমরা মনে রাখবো। এগুলো কিন্তু আমাদের বহু নির্বাচনী পরীক্ষায় চলে আসে যে মান গ্রহণ করার জন্য নিচে কোন ফাংশনটি ব্যবহার করা হয়। তাহলে আমাদের স্ক্যানএফ থাকলে বহু নির্বাচনী অপশনে স্ক্যানএফ দেব, গেট সি থাকলে গেট সি দেব, গেট এস থাকলে সেটা দেব, গেট ক্যারেক্টার থাকলে সেটা দেব। আরেকটা হচ্ছে আমাদের আউটপুট স্টেটমেন্ট, অর্থাৎ ফলাফল প্রদর্শন করার জন্য আউটপুট স্টেটমেন্ট। এখানে ফলাফল প্রদর্শন করার জন্য বা আমাদের ফলাফল প্রদর্শন করার জন্য বা প্রিন্ট করার জন্য যে স্টেটমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা এখানে মনে রাখার চেষ্টা করব। তো আমরা কি কি মনে রাখবো এখানে আমরা একটু লিখে রাখি, তাহলে হয়তো আমরা পরবর্তীতে হয়তো, যেমন ফলাফল প্রদর্শন করার জন্য প্রিন্ট এফ, এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, ব্যবহার করতেই হয়। আর আছে পুট সি, এটা একটা পুট এস, এটা একটা পুট ক্যারেক্টার। এগুলো কিন্তু সব স্মল লেটার, এগুলো কিন্তু সব স্মল লেটার দিয়ে আমরা ব্যবহার করছি। প্রিন্টএফ, তো সব থেকে আমাদের স্ক্যানএফ এবং প্রিন্টএফ এই দুইটাই কিন্তু ব্যবহার করতেই হয়। তো এখানে স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, আউটপুট নেওয়ার জন্য প্রিন্টএফ, এছাড়াও আউটপুটের জন্য প্রিন্ট, পুট সি, পুট এস, পুট ক্যারেক্টার, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা আরেকটু ভালো করে দেখে নাও যে আমাদের ইনপুট স্টেটমেন্ট প্রধানত দুই ধরনের, ইনপুট স্টেটমেন্ট এবং আউটপুট স্টেটমেন্ট। ইনপুট স্টেটমেন্টের জন্য আমরা স্ক্যানএফ, গেট সি, গেট এস, গেট ক্যারেক্টার। আউটপুট স্টেটমেন্টের জন্য আমরা প্রিন্ট এফ, পুট সি, পুট এস, পুট ক্যারেক্টার, এই কয়েকটি আমরা মনে রাখবো। এগুলো বহু নির্বাচনী পরীক্ষার জন্য। আবার আমাদের যখন প্রোগ্রামগুলো করব তখন হয়তো আমাদের এই কয়েকটি হয়তো আমাদের স্ক্যানএফ এবং প্রিন্টএফ এই দুইটা সব থেকে বেশি আমাদের ব্যবহার আমাদের হবে। তো যাই হোক, আমরা সেই জন্য সেগুলো সুন্দর করে মনে রাখার চেষ্টা করছি, চেষ্টা করে যাব। এরপরে আমি কিন্তু বলছি সংক্ষিপ্ত পরিসর, যেগুলো না করলেই নয় এগুলোকে আমরা কিন্তু আজকে শেষ করে দেব। কয়েকটি ফরম্যাট স্পেসিফায়ার, আমরা ফরম্যাট স্পেসিফায়ার, এখানে ফরম্যাট স্পেসিফায়ার কয়েকটি মনে রাখবো। আমরা এটি কেন মনে রাখবো, এটা সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করার জন্য, আমরা এটি কেন মনে রাখবো, আমরা এটি কেন মনে রাখবো, এটা হচ্ছে ইন্টিজার টাইপের, ইন্টিজার টাইপের, এটা হচ্ছে 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 ইন্টিজার টা
টাইপের ডেটা ইনপুট আউটপুট করার জন্য তাহলে এটি হচ্ছে পার্সেন্টেজ ডি, এখানে কিন্তু পার্সেন্টেজ অনলি। তাহলে এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে লং ইন্টিজার টাইপের, বাকিগুলো একই। লং ইন্টিজার টাইপের ডেটা ইনপুট আউটপুট করার জন্য এই দুইটি আমরা এখানে সুন্দর করে মনে রাখবো। আমি কিন্তু তোমাদেরকে একটু মার্ক করে দিচ্ছি। এরপরে আমরা পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লোটিং ভগ্নাংশ, ফ্লোটিং টাইপের ভগ্নাংশ টাইপের ডেটা ইনপুট আউটপুট করার জন্য। তারপরে আমরা এটি কেন মনে রাখবো, এটা হচ্ছে ডাবল টাইপের। ডাবল কি সেটা কিন্তু আমরা পড়েছি। ডাবল হচ্ছে বড় ভগ্নাংশ যুক্ত সংখ্যা, আর ফ্লট ভগ্নাংশ যুক্ত সংখ্যা কিন্তু সেটা ছোট ভগ্নাংশ যুক্ত সংখ্যা, যেমন 3.4। আর যদি বড় ভগ্নাংশ যুক্ত সংখ্যা হয় তাহলে মনে করো এরকম 3.8 ইনটু এরকম যদি হয় বড় ভগ্নাংশ যুক্ত সংখ্যা, সেটির জন্য কিন্তু ডাবল। এই ডাবলের জন্য এখানে আমরা কিন্তু এইগুলো কিন্তু বহু নির্বাচনী প্রশ্নে বেশি আসে, বিশেষ করে এটা এগুলো কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আমরা এগুলো কিন্তু ইনপুট এবং আউটপুট করার জন্য, ইনপুট এবং আউটপুট নিচের গুলো সব একই, খালি এখানে ইন্টিজার, এখানে লং ইন্টিজার, এখানে ফ্লোটিং, এখানে ডাবল। তো এখানে আমি 5টি দিলাম, আরো 2টি তোমাদের দিচ্ছি। ইউ যেমন পার্সেন্টেজ ইউ, এটা আনসাইন ইন্টিজার টাইপের, আনসাইন ইন্টিজার টাইপের ক্ষেত্রে। আর একটি এটি কেন, এটি হচ্ছে লং আনসাইন ইন্টিজার ডেটা, লং আনসাইন, এটি হচ্ছে লং আনসাইন ইন্টিজার টাইপের ডেটা ইনপুট আউটপুট করার জন্য। তো আমরা কিন্তু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, কোনগুলো ব্যতিক্রম দেখতে পাচ্ছি, এই যে এটা একটা, এই যে এটা একটা, এই যে এইগুলো ফ্লট থেকে তো ফ্লটিং, ডি থেকে তো ডাবল, দশমিক যেটা আমরা ডি থেকে আমরা বলছি পূর্ণ সংখ্যা, ডেসিমাল, ইউ থেকে আনসাইন, এগুলো কিন্তু আমরা মনে রাখতেই পারবো। এছাড়া আমাদের এখানে আছে যেমন ও থেকে অক্টাল, এক্স থেকে হেক্সাডেসিমাল, এগুলো কিন্তু আমরা মনে রাখতে পারবো, তাই না? আর স্ট্রিং এরকম আছে, তো এগুলো হয়তো আমরা মনে রাখতে পারবো। তো যাই হোক, আমরা যে কয়েকটি মনে রাখবো বেশি করে, সেগুলো কিন্তু এখানে আমরা লিখে ফেললাম। এরপরে আমরা চলে যাচ্ছি অন্য আইটেমগুলোতে। এখানে আমরা স্টেটমেন্টেই করতেছি। স্টেটমেন্ট আমরা বলছি ইনপুট আউটপুট দুইটা দেখলাম। এরপরে আর কি দেখা যায়, আর প্রোগ্রাম করার জন্য কিছু কাজ, এখানে কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে, কিছু বিষয় আমরা এখানে এখন মনে রাখবো। কন্ট্রোল স্টেটমেন্ট নামে একটা কথা আছে। কন্ট্রোল স্টেটমেন্ট দুই প্রকার। কন্ট্রোল স্টেটমেন্ট আবার এইটা আবার কয় প্রকার, দুই প্রকার। কি কি এই দুই প্রকার? কি কি? একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট দুই প্রকার। একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টে আমরা কি কি বিষয় আমরা ব্যবহার করব, সেগুলো কিন্তু এখানে আমি একটু লিখে রাখছি, যেগুলো আমরা প্রোগ্রামে বেশি করে ব্যবহার করব। যেমন ইফ আছে, এলস ইফ আছে, সেগুলো আমরা এখানে একটু লিখে রাখি এক নজর। এগুলো কিন্তু আমরা বহু নির্বাচনের জন্য প্লাস
যখন কোনো প্রশ্ন থাকবে যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে বা কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে করো, তাহলে কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করতে বললে আমরা কন্ডিশনালও করতে পারবো, আবার লুপ ব্যবহার করেও করতে পারবো। আর যখন লুপ ব্যবহার করে করতে হবে, সেগুলো লুপ কি কি আছে সেগুলো জানতে হবে। আবার যদি কন্ডিশনাল দিয়ে করতে বলে, সেই কন্ডিশনালে কি কি আছে সেগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। কারণ কন্ডিশনালে আমাদের কি কি করতে পারবো, ইফ দিয়ে একটা করতে পারবো, ইফ এলস দিয়ে করতে পারবো, এলস ইফ দিয়ে করতে পারবো, সুইচ এই কয়েকটি দিয়ে আমরা করতে পারবো। এখানে এ বি সি ডি, এখানে আমি এই চারটি মনে রাখবো। তাহলে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি কি হতে পারে, ইফ হতে পারে, ইফ এলস হতে পারে, এলস ইফ হতে পারে, সুইচ হতে পারে। এগুলো ব্যবহার করে যদি এখন বলে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম তৈরি করব, তাহলে এই কয়েকটি ব্যবহার করে আমরা কাজ করতে পারবো। এগুলো বাদ দিয়ে আমরা অন্যগুলো ব্যবহার করতে আর পারবো না। এরপরে আমরা দেখব দুই প্রকার বলছি কিন্তু আমরা, একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, একটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তা দুই নাম্বারটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এগুলো আবার কি কি হতে পারে আমরা এখানে একটু দেখে নেই। তো এগুলো আমাদের হতে পারে ফর, হতে পারে ফর, হতে পারে হোয়াইল, হতে পারে ডু, ফর, হোয়াইল, ডু হোয়াইল, কন্টিনিউ, গুড। এই কয়েকটি হতে পারে। আমাদের কি কি হতে পারে আমরা এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, এই পাঁচটিকে আমরা মনে রাখবো। তাহলে ফর, আমরা কিন্তু ফর দিয়ে কাজ করব, আমরা হোয়াইল দিয়ে কাজ করব, আমরা ডু হোয়াইল দিয়ে কাজ করব। এই তিনটি দিয়ে আমরা বেশি ব্যবহার করব। এখানে আমরা ইফ ব্যবহার করব, ইফ এলস ব্যবহার করব, বা এলস, এই তিনটি হয়তো আমরা বেশি করে ব্যবহার করব। হ্যাঁ, তা এই জন্য আমরা এই বিষয়গুলো এখানে মনে রাখার চেষ্টা করব। তো তোমরা আর একটু ভালো করে দেখে নাও যে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট দুই প্রকার। আমরা বলছি একটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এই কন্ডিশনালে থাকতে পারে ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ। আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এখানে থাকতে পারে ফর, থাকতে পারে হোয়াইল, থাকতে পারে ডু হোয়াইল, থাকতে পারে কন্টিনিউ, থাকতে পারে গো টু, গো টু, গো টু। এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এরপরে আমরা আরেকটি টপিক এখানে হাতে রেখেছি। তা স্টেটমেন্টে আমরা এই পর্যন্তই পড়ব। এখানে আরো ছোটখাটো বিষয়গুলো তোমরা একটু দেখে নিব। আমরা চলে যাচ্ছি এবারে কথায়। হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেটি তোমরা একটু ভালো করে দেখে নিবে। হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে কি পার্থক্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এবারে অ্যারেতে। অ্যারে কাকে বলে আমরা এটি একটু দেখব। একই ধরনের ডেটা টাইপের গুচ্ছকে অ্যারে বলে।
অ্যারে বা বিন্যাস। তো এগুলো, এই অ্যারে গুলো কি করবে, আমরা একই ধরনের হতে হবে এবং একই ধরনের কয়েকটি ডেটা টাইপের সমষ্টি, গুচ্ছ একসাথে কয়েকটি থাকবে। এই অ্যারের উপাদানগুলো কি করবে, মেমোরিতে কি করবে, পাশাপাশি অবস্থান করবে। অ্যারের উপাদানগুলো মেমোরিতে কি করবে, পাশাপাশি অবস্থান করবে। অ্যারের উপাদানগুলো মেমোরিতে কি করবে, পাশাপাশি অবস্থান করবে। তাহলে আমরা বলছি একই ধরনের ডেটা টাইপের গুচ্ছকে, একই ধরনের ডেটা টাইপের গুচ্ছকে বলে অ্যারে। অ্যারের উপাদানগুলো কি করবে, মেমোরিতে পাশাপাশি অবস্থান করবে। আমরা অ্যারের নাম কিভাবে আমরা লিখব, তৃতীয় বন্ধনী। আমরা কিন্তু এই যে তৃতীয় বন্ধনী, এই তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে। তো আমরা সেটি আমরা দেখব। যেমন যেমন ইন্টিজার রুল 4 এরকম এই তৃতীয় বন্ধনীর মধ্যে, এই যে তৃতীয় বন্ধনী, এই তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে। তাহলে আমরা কিন্তু অ্যারে কাকে বলে সেটি আমরা লিখলাম। এরপরে আমরা অ্যারের সুবিধাগুলো, এক, একই ধরনের ডেটাগুলোকে একটি চলক দিয়ে প্রকাশ করা যায়। একটি চলক দিয়ে প্রকাশ করা যায়। 2, অ্যারে প্রোগ্রামকে সহজ, সুন্দর ও ছোট করে, সহজ, সুন্দর ও ছোট করে। 3, প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়। 4, দ্রুত অ্যাক্সেস করা যায়। 5, প্রোগ্রামের জটিলতা কমায়। আমরা কিন্তু এখানে লিখলাম অ্যারের সুবিধাগুলো। তোমরা একটু দেখে নাও যে অ্যারের সুবিধাগুলো আমরা কি কি লিখলাম। আমরা লিখলাম যে একই ধরনের ডাটাগুলোকে একটি চলক দিয়ে প্রকাশ করা যায়। একই ধরনের, 1 নাম্বার লিখছি, একই ধরনের ডাটাগুলোকে একটি চলক দিয়ে প্রকাশ করা যায়। 2 নাম্বার, অ্যারে প্রোগ্রামকে সহজ, সুন্দর ও ছোট করে। 3 নাম্বার, প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়। 4 নাম্বার, অ্যারের উপাদানগুলো দ্রুত অ্যাক্সেস করা যায়। 5 নাম্বার, প্রোগ্রামের জটিলতা কমায়। আমরা এখান থেকে খুব সহজেই মনে রাখবো এগুলো। আর ইম্পর্টেন্ট হিসেবে আমরা বহু নির্বাচনী প্রশ্নেও, বহুপদী প্রশ্নগুলোতেও কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা পেতে পারি। এই জন্য এই পয়েন্টগুলো সবগুলোই আমাদের মনে রাখার আমাদের দরকার। আর সব থেকে ইম্পর্টেন্ট হিসেবে আমি মনে করি আমার কাছে এই 3 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট, এই দুইটি কিন্তু আমরা বেশি করে মনে রাখার চেষ্টা করব। বাকিগুলো কিন্তু কম ইম্পর্টেন্ট না, তারপরেও বলছি এই দুটি কিন্তু আমাদের বেশি। আর বাকি সবগুলোই মনে রাখবো, কারণ বহু নির্বাচনী প্রশ্নের যে বহুপদী প্রশ্ন হয় সেগুলো কিন্তু এই আইটেমগুলো থাকতে পারে। 1, 2, 3টা আইটেম থাকে ওখানে। তো কোনটি সঠিক, 1, 2, 1, 3, 2, 3, 1, 2, 3। এখন এখানে কোনটা দিবে কোনটা দিবে না সেটা তো বলা মুশকিল। এই জন্য তোমার সবগুলোই সুন্দর করে মনে রাখবো। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যারের ডাইমেনশন।
মাত্রার উপর ভিত্তি করে অ্যারে কয় প্রকার। আমরা দ্রুত শেষ করার চেষ্টা করছি এই ক্লাসটি। ডাইমেনশন বা মাত্রার উপর ভিত্তি করে দুই প্রকার। কি কি? একমাত্রিক অথবা লিনিয়ার। একমাত্রিক অথবা এটাকে লিনিয়ার বলা হয়। একমাত্রিক বা লিনিয়ার অ্যারে। এটি কাকে বলে আমরা এখানে লিখে রাখি। যদি কোনো অ্যারের ডাটাগুলো একটি মাত্র উপাদান দিয়ে শুধুমাত্র একটি একক সারি অথবা একক কলাম আকারে উপস্থাপিত থাকে এবং একটি মাত্র সাবস্ক্রিপ্ট দ্বারা প্রকাশিত হয়। একটি মাত্র প্রকাশিত হয় তখন সেই এরেকে একমাত্রিক অ্যারে বলে। তাহলে এখানে আমরা সুন্দর করে মনে রাখবো একমাত্রিক অ্যারে কাকে বলে। আমরা বলছি শুধুমাত্র একক সারি অথবা একক কলাম, শুধু সারি ভিত্তিক হতে পারে অথবা শুধু কলাম ভিত্তিক হতে পারে। এটি মনে রাখবো, শুধু সারি অথবা শুধু কলাম। আর একটি মাত্র কি সাবস্ক্রিপ্ট দ্বারা, এই একটি মাত্র সাবস্ক্রিপ্ট দ্বারা যদি প্রকাশিত হয় তখন সেই অ্যারেকে আমরা একমাত্রিক অ্যারে বলবো। যেমন আমরা কিছুক্ষণ আগে লিখছিলাম ইন্টিজার রুল, এরকম হয়। এই এখানে একটি মাত্র সাবস্ক্রিপ্ট, তৃতীয় বন্ধনী এখানে একটি আছে, এটি একটি উপাদান আছে, এখানে আমরা 5টি উপাদান দেখতে পাচ্ছি। তো এরকম যদি হয় তাহলে সেটিকে আমরা বলবো একমাত্রিক অ্যারে। এরপরে আমরা চলে যাচ্ছি একমাত্রিক অ্যারে দুই প্রকার বলছি, আর একটা হচ্ছে বহুমাত্রিক অ্যারে। একমাত্রিক এবং বহুমাত্রিক অথবা ম্যাট্রিক্স। এই বহুমাত্রিকটাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। এক নম্বর দ্বিমাত্রিক, একটা দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক কাকে বলে এটি আমরা একটু সংশোধন করে নিই। যদি কোনো অ্যারের ডেটাগুলো একক সারি এবং
একক কলাম আকারে উপস্থাপিত থাকে। তাহলে আমি এবং দুটি তাহলে আমি বলি যদি কোনো অ্যারের ডেটাগুলো একক সারি এবং একক কলাম আকারে উপস্থাপিত থাকে, যদি কোনো অ্যারের ডেটাগুলো একক সারি এবং কলাম আকারে এখানে একক না দিলেও চলবে। আর তাহলে যদি কোনো অ্যারের ডেটাগুলো একক সারি এবং কলাম আকারে উপস্থাপিত থাকে, সারি ভিত্তিক হতে পারে, কলাম ভিত্তিক, সারি এবং কলাম দুটাই হবে। আমরা কিন্তু একমাত্রিক কি বলছি, শুধু সারি অথবা শুধু কলাম। এখানে আমাদের সারি এবং কলাম দুটাই থাকতে পারে, উপস্থাপিত থাকে এবং দুইটি সাবস্ক্রিপ্ট দ্বারা প্রকাশিত হয়, তখন তাকে বলা হয় দ্বিমাত্রিক অ্যারে। যেমন ইন্টিজার মার্কস 1 এরকম দুটি হয়। এখানে শেষে গিয়ে কিন্তু আমাদের সেমিকোলন দিতে হবে। তাহলে এটি হলো আমাদের দ্বিমাত্রিক অ্যারে। এরকম হতে পারে আমরা একটু দেখে নিই। একটি, দুইটি, তিনটি। এখানে যদি আমাদের 0 1 2 0 1 2, তাহলে এখানে তিনটা 0 1 2, হ্যাঁ তাই না? এখানে কয়টা 0 1 2, এখানে তিনটা হবে 0 থেকে, আর এখানে দুইটা 0 1। এখানে সারি এবং কলাম শুধু, এখানে তাহলে 0 0, তারপরে 0 1, তারপরে 0 2, এটা হলো। তারপরে 1 0, তারপরে 1 1, তারপরে 1 2, এরকম কিন্তু সারি এবং কলাম আকারে হতে পারে। আরেকটি আমাদের আছে, তোমরা একটু দেখে নাও দ্বিমাত্রিক অ্যারে কাকে বলে। আমরা কিন্তু বলছি যে যদি কোনো অ্যারে ডেটাগুলো এক সারি এবং কলাম আকারে উপস্থাপিত থাকে এবং দুইটি সাবস্ক্রিপ্ট দ্বারা প্রকাশিত হয়, তখন সেই অ্যারেকে দ্বিমাত্রিক অ্যারে বলা হয়। ইন্টিজার মার্কস 2 আর এখানে 1 দেওয়া আছে। তাহলে 2 বলতে এখানে তিনটি উপাদান 0 1 2, আর 1 বলতে এখানে দুইটি 0 1। এই হচ্ছে আমাদের দ্বিমাত্রিক অ্যারে। এরপরে আমরা চলে যাচ্ছি ত্রিমাত্রিক অ্যারে। আমরা বহুমাত্রিক অ্যারেটাকে দুই ভাগে ভাগ করছি, একটি হচ্ছে দ্বিমাত্রিক আর একটি হচ্ছে ত্রিমাত্রিক। তো ত্রিমাত্রিক অ্যারে কাকে বলে আমরা এখানে লিখে রাখি। হ্যাঁ, যদি কোনো অ্যারে ডেটাগুলো একক সারি কলাম এবং প্রস্থ আকারে উপস্থাপিত থাকে, এবং তিনটি সাবস্ক্রিপ্ট প্রকাশিত হয়।
তখন সেই অ্যারেকে ত্রিমাত্রিক অ্যারে বলে। যেমন ইন্টিজার মার্কস 2 3 1 2 3 2 এভাবে, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি ইন্টিজার মার্কস 2 3 2। তো যাই হোক, আমরা এটিকে এভাবেও লিখতে পারি, এভাবেও আমরা লিখতে পারবো। তাহলে ত্রিমাত্রিক অ্যারে আমরা দেখতে পাচ্ছি এখানে কাকে বলে। যদি কোনো অ্যারের ডেটাগুলো একক সারি, কলাম এবং প্রস্থ আকারে উপস্থাপিত থাকে এবং 3টি সাবস্ক্রিপ্ট দ্বারা প্রকাশিত হয়, তখন সেই অ্যারেকে ত্রিমাত্রিক অ্যারে বলে। আমরা উদাহরণ হিসেবে এখানে আমরা দেখেছি 2 3 2, 3টি সাবস্ক্রিপ্ট এখানে আছে, 3টি তৃতীয় বন্ধনী আছে। অথবা আমরা আরেকটি এখানে লিখছি 2, 3, 2। এখানে এরকম যদি হয় তাহলে কয়টি হতে পারে? আমাদের 36টি। এই 36টি উপাদান কিন্তু এখানে রাখা যাবে। যদি আমরা ছক আকারে বা চিত্র আকারে দেখি, 36টি উপাদান আমাদের এখানে রাখা যাবে। তো যাই হোক, আমরা কিন্তু এই অ্যারে ক্লাসে শেষ প্রান্তে চলে এসেছি। তো যাই হোক, আমরা যে বিষয়টি আমরা এখানে আলোচনা করলাম সেটি হচ্ছে অ্যারে। আর এর আগের টপিকটি ছিল আমাদের স্টেটমেন্ট। তা অ্যারে থেকে তোমাদের আরো একটি বিষয় পড়ে নিবা, চলক এবং অ্যারের মধ্যে কি একটি পার্থক্য নির্ণয় করা যায় কিনা সেটি তোমরা একটু দেখে নিবা তোমাদের পাঠ্য বইগুলোতে, বা বিভিন্নভাবে একটু তোমরা এটি কিভাবে রেডি করা যায় সেটি তোমরা চেষ্টা করবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ক্লাসটি আজকে শেষ করলাম সেই ক্লাসটি আমাদের এরকম শেষ ক্লাস বলছি। আমরা এরপরে প্রোগ্রাম, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এই 3টি আমরা কাজ করব। তো যাই হোক, তোমরা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতেই থাকো আর পড়াশোনা রীতিমতো চালিয়ে যাও। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ক্লাস এখানেই আজকে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।